সরাসরি যুদ্ধ ঘোষণা করে ডক্টর ইউনূসের বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং মূল কারণ কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ। এবার বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি করলো ভারত, তারই সাথে বাংলাদেশ সীমান্তে বসানো হলো মিসাইল লঞ্চার। ইউনূস যে জঙ্গি স্থানের সাথে এতক্ষণ কোলাকুলি করে আসছিলেন, সেই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে চলেছে ভারত। ভারত পাকিস্তান যুদ্ধটা নিশ্চিত, একই সাথে বাংলাদেশও টার্গেট। যে আজকে ভারতের সর্বদলীয় বৈঠক হয়েছে, সেই সর্বদলীয় বৈঠকে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গ উঠেছে এবং বাংলাদেশ টার্গেট। আওয়ামী লীগের সাথে সমঝোতা না হলে দেশ চরম বিপদে পড়বে। অলরেডি আমরা ভারত থেকে শুনতে পাচ্ছি যে শুধু তারা পাকিস্তানে আক্রমণ করবে না, যে কোনো সময় তারা অনৈতিকভাবে অনিয়মভাবে বাংলাদেশের জনগণের ওপর আক্রমণ করতে পারে। মাইকিং করে করে স্থানীয় এলাকাবাসী আইবি রহমানের বাড়ির সামনে বিশাল জনস্রোত তৈরি করেছেন। একজন আইবিকে সেভ করতে যে দৃশ্য দেখা গেছে, এখানে একটা প্রশ্ন রয়েছে, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ এখনো কতটা শক্তিশালী? আর এই যে আওয়ামী লীগের শক্তি, সেটাকেই চিরতরে নিঃশেষ করে দিতে চায় এনসিপি এবং ছাত্র শিবির। ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, নানা ধরনের প্রস্তুতিও গ্রহণ করেছে। ইউনিসেফ সম্প্রতি কিন্তু শেখ হাসিনা প্রসঙ্গে একটি বার্তা লিখেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ প্রসঙ্গে কিন্তু একটি বার্তা দিয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধের পাশাপাশি আওয়ামী লীগ এনসিপির আরেকটা আমরা যুদ্ধ পরিস্থিতি দেখতে পাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে, আসিফ নজরুল স্যারের পদত্যাগ দাবি করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডক্টর সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাকে গ্রেফতার করা হয়। রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারের ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে সবাইকে অনুরোধ করি। বাংলাদেশও টার্গেটে, বাংলাদেশকে নিয়ে গত 9 মাস যাবৎ ভারত যথেষ্ট সহ্য করেছে। বাংলাদেশ সরকারের উস্কানি, বাংলাদেশের জনগণের উস্কানি, এমনকি আমি বারবার ভারতীয় জনমতের কথা বলি, জনগণের কথা বলি। ভারতীয় জনগণও বাংলাদেশের জনগণের উপর সংক্ষুব্ধ। এই যে পাকিস্তানে যে ইনিশিয়েটিভটা নেওয়া হলো, আমি বারবার বলি, আবারও বলছি, বারবার স্মরণ করিয়ে দিতে হবে, ভারতীয় জনমতের প্রতিফলন ছিল এটি। তেমনি বাংলাদেশেও টার্গেটে। এই যে আজকে ভারতের সর্বদলীয় বৈঠক হয়েছে, সেই সর্বদলীয় বৈঠকে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গ উঠেছে, যে বাংলাদেশ সম্পর্কেও সতর্ক থাকবার বার্তা দেওয়া হয়েছে বৈঠক থেকে। আজকে বাংলাদেশের অনেকে বলছেন, আমি খানিক আগে দেখলাম যে কূটনীতিক বলছেন যে বাংলাদেশের সতর্ক অবস্থান নিতে হবে, বিবৃতি বক্তৃতার ক্ষেত্রে সতর্ক অবস্থান। বাংলাদেশ আজকে আসে কি সতর্ক অবস্থান নেবে? বাংলাদেশ যদিও গতকালকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা নিরপেক্ষ বিবৃতি দেবার চেষ্টা করেছে, কিন্তু আপনি যতই নিরপেক্ষ বিবৃতি দেবার চেষ্টা করুন না কেন, গত 9 মাসে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং কতিপয় জনগণ যে পাকপন্থী, এটি প্রকাশ্যে এসে গেছে। সেই জায়গা থেকে ভারতের সর্বদলীয় বৈঠকেও বাংলাদেশ ইস্যুটি আলোচনায় এসছে এবং বাংলাদেশ টার্গেটে। কারণ গত 9 মাস যাবৎ আমরা দেখছি যে ভারত চুপচাপ, বাংলাদেশ উস্কানিমূলক কথা বলে সরকার, বাংলাদেশের জনগণ, ভারত কিচ্ছু বলে না, একদম নীরব। এই নীরব হতে হতে এমন একটা সরব ঘটনা ঘটে যাবে যে বাংলাদেশের এই পাকপন্থী থেকে অন্ততপক্ষে বাংলাদেশ উদ্ধার হবে। আজকে বাংলাদেশ উগ্রপন্থীদের দখলে। আমি বিশ্বাস করি যে পাক ভারত যুদ্ধ যেমন অবশ্যম্ভাবী, ঠিক তেমনি বাংলাদেশও ভারতীয় সহযোগিতায় এই জঙ্গিবাদ, উগ্রপন্থী এবং পাকপন্থীদের হাত থেকে বাংলাদেশ উদ্ধার হবে। আমি শিরোনামটা এভাবেই শুরু করেছি যে পাক ভারত যুদ্ধ নিশ্চিত, বাংলাদেশও টার্গেটে। সত্যি বাংলাদেশ টার্গেটে, কারণ সর্বদল বৈঠকে পর্যন্ত বাংলাদেশের নাম উঠছে ভারতের। তাহলে বাংলাদেশ যতই নিরপেক্ষ নিউট্রাল ভূমিকায় অবতীর্ণ হন না কেন, কূটনীতিকরা বলুন না কেন যে বাংলাদেশের কৌশলিক ভূমিকায় অবতীর্ণ হতে হবে, আর কি কৌশল? গত 9 মাস কি বাংলাদেশকে দেখছে না ভারত? দেখতে দেখতে ঠেকছে না ভারতের সাথে? ইতিমধ্যেই অনেক ধরনের সম্পর্ক বন্ধ হয়ে গেছে। সামনের দিনগুলোতে ভারত, আমি বারবার বলি, আগেও বলেছি যে ভারত হয়তো আমাদের এখানে সরাসরি হামলা করবে না, কিন্তু ভাতে মারবে, পানিতে মারবে। আমাদের সেই পরিস্থিতি হয়তো দেখতে হবে। আমরা সেই পরিস্থিতি
দেখতে চায় না, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সেই পরিস্থিতিও দেখতে হতে পারে শীঘ্রই। এবার বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি করলো ভারত, তারই সাথে বাংলাদেশ সীমান্তে বসানো হলো মিসাইল লঞ্চার। সেক্ষেত্রে বিএসএফ এর তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে এলাকাবাসীকে আপনারা রাতে বেরাবেন না। সেক্ষেত্রে মোহাম্মদ ইউনুস যে জঙ্গি স্থানের সাথে এতক্ষণ কোলাকুলি করে আসছিলেন, সেই মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে চলেছে ভারত। অবশ্যই বাংলাদেশের বিষয়টা আপনাদের জানিয়ে দেবো, তারও আগে আপনারা দেখুন মোহাম্মদ ইউনুস যাকে আব্বা করেছিল সেই পাকিস্তানের করাচি বন্দরের অবস্থা। গতকাল ভারতের আইএনএস বিক্রান্ত, ভারতের নৌসেনা কিন্তু এই করাচি বন্দরকে এইভাবে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে, একেবারে ছাড়খাড় করে দিয়েছে। জাস্ট দুদিন আগে তুর্কির একটা ওয়ারশিপ যুদ্ধ জাহাজ টিসিজি বায়ুকাদা, এই টিসিজি বায়ুকাদা পাকিস্তানের এই করাচি বন্দরে নগর করছিল, যার পরিপ্রেক্ষিতে এই বাংলাদেশিরা লাফালাফি করছিল যে পাকিস্তান এবং তুর্কি মিলে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে। দেখুন গতকাল আইএনএস বিক্রান্ত রাতে একেবারে এই পাকিস্তানের করাচি বন্দরকে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। এই যে দেখুন সেই এক্সক্লুসিভ ছবি, আইএনএস বিক্রান্ত পাকিস্তানের করাচি বন্দরকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। বলা হচ্ছে 14 থেকে 15টি বড় বিস্ফোরণ ঘটানো হয়েছে আইএনএস বিক্রান্ত থেকে, অর্থাৎ বায়ুসেনার পর এবার ভারতের নৌসেনাও অ্যাক্টিভ হয়ে গেছে এই পাকিস্তানের বিরুদ্ধে। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, বাংলাদেশ সীমান্তে এবার ভারত সরকার মিসাইল লঞ্চার বসিয়ে দিল। দেখুন বলা হচ্ছে প্রায় 22.5 কিমি দৈর্ঘ্যের শিলিগুড়ি চিকেন নেক করিডোরে বসানো হয়েছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ব্যবস্থা, অর্থাৎ যেখান থেকে মিসাইল টিসাইল ছোড়া হবে সেই ব্যবস্থা করা হলো। এয়ার টু এয়ার, সারফেস টু এয়ার মিসাইল লঞ্চার, যেটাকে বলা হয় স্যাম, সেই মিসাইল লঞ্চার বসানো হয়েছে এই বাংলাদেশ সীমান্তে। অর্থাৎ বাংলাদেশ সীমান্তেও পুরোপুরি রেডি হয়েছে ভারতের সেনাবাহিনী বিএসএফ। এক্ষেত্রে বিএসএফ এর তরফ থেকে আশেপাশের এলাকাগুলিতে কারফিউ জারি করে দেওয়া হয়েছে এবং সীমান্তবর্তী এলাকার মানুষদের সন্ধ্যের পর রাতে বেরোতে নিষেধ করা হয়েছে। বিশেষ কোনো কাজ ছাড়া, চিকিৎসা এবং বিশেষ কোনো কাজ ছাড়া যেন কেউ বাইরে না বের হয়, এমন সতর্কতা জারি করে দেওয়া হয়েছে বিএসএফ এর তরফ থেকে বাংলাদেশ সীমান্তে। অর্থাৎ মোহাম্মদ ইউনুস, এবার কিন্তু মোহাম্মদ ইউনুসের পালা। বাংলাদেশ সীমান্তে বসে গেছে মিসাইল লঞ্চার, বাংলাদেশ সীমান্তে জারি হয়েছে কারফিউ এর ব্যবস্থা। সেক্ষেত্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগও কিন্তু এই বিষয়ে চিন্তা জ্ঞাপন করেছে। সেক্ষেত্রে মোহাম্মদ ইউনুসের যে পাকিস্তান প্রেম, যে জঙ্গি প্রেম, তার জন্য কিন্তু দেশকে চরম মূল্য দিতে হবে। দেখুন আওয়ামী লীগের তরফ থেকে বলা হচ্ছে এই খুনি সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তান প্রেসক্রিপশনে প্রতিবেশী ভারতের প্রতি হামলার হুঁশিয়ারি দেয়। বিভিন্ন সময় তারা 7 সিস্টার দখল করে ফেলবো, পশ্চিমবঙ্গ কলকাতা দখল করে ফেলবো ইত্যাদি হাওয়ার একটা আওয়াজ তোলে। এই পরিপ্রেক্ষিতেই বলা হচ্ছে বাংলাদেশ সীমান্ত এবার কড়া সতর্কতা জারি করা হয়েছে এবং কারফিউ জারি করেছে। সব থেকে বড় ব্যাপার যে বাংলাদেশ সীমান্তে এবার মিসাইল লঞ্চার, মিসাইল উৎক্ষেপণ সিস্টেম স্থাপন করা হয়েছে। সেক্ষেত্রে ভারতের তরফ থেকে বাংলাদেশ সীমান্তে এই তৎপরতা বাড়ানোর পরিপ্রেক্ষিতে কি বলা যেতে পারে এবার মোহাম্মদ ইউনুসের পালা পাকিস্তানের পর, এবার মোহাম্মদ ইউনুসের পালা। পাকিস্তানকে যেভাবে জঙ্গি মুক্তির মিশনে নেমেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, একইভাবে কি বাংলাদেশকেও জঙ্গি মুক্ত করতে চায়? কারণ ইতিমধ্যে মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে একাধিক জঙ্গিদের ছেড়ে দিয়ে বাংলাদেশকে বর্তমানে জঙ্গি স্থানে পরিণত করেছে। তাই এবার কি মোহাম্মদ ইউনুস শ্রেষ্ঠ এই নতুন জঙ্গি স্থানকেও ট্রিটমেন্ট করাবে, যার জন্য কি ভারত এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছে, জরুরি অবস্থা জারি করছে, কারফিউ জারি করছে, সীমান্ত বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় মিসাইল লঞ্চার স্থাপন করছে। আওয়ামী লীগের সাথে সমঝোতা না হলে দেশ চরম বিপদে পড়বে। এদেশের মানুষের মধ্যে এক ধরনের দুর্ভিক্ষ নেমে আসবে। এখন কেন দেশ চরম বিপদে পড়বে আর কেনই বা আওয়ামী লীগের সাথে সমঝোতা করা প্রয়োজন, আজকে এই বিষয়টা নিয়েই কথা বলবো। অনেকেই ভিডিওর ক্যাপশন দেখে কমেন্ট করে, লাইক করে, কিন্তু পুরো ভিডিওটা শোনে না, জানি না তারা কেন এরকমটা করে। আমি বলবো যে আজকে এই পুরো কথাগুলো শোনা দরকার। রিকোয়েস্ট করে বলছি যে আপনারা অন্তত আজকের কথাগুলো শুনুন। এটা আমাদের সার্বভৌমত্বের ব্যাপার, জাতীয় ঐক্যের ব্যাপার। এই বিষয়টা শুধু বাংলাদেশের রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, এই বিষয়টা আন্তর্জাতিক লেভেল পর্যন্ত গ্রহণযোগ্যতা দিতে হবে। আমাদের দেশে একটা রাজনৈতিক সংকট চলছে, আমরা সকলেই জানি। দেশের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের একটা বিরোধ চলছে, এটাও আমরা জানি। একই সাথে দেশের ক্লান্তি লগ্ন সময়, একেবারে বলা চলে যে বিভীষিকাময় সময় পার করছে আমাদের দেশ। এই বিষয়গুলো সবই ঠিক আছে, কিন্তু তার মাঝেও একটা বিষয় সবার নজরে এসেছে, সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ। এই যুদ্ধটা হলে আমাদের উপর কতটা প্রভাব পড়বে, বা এই যুদ্ধটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যদি এটা স্থায়ী হয় তাহলে এটার প্রভাব আমাদের উপর কেমন পড়বে। অলরেডি আমরা ভারত থেকে শুনতে পাচ্ছি যে শুধু তারা পাকিস্তানে আক্রমণ করবে না, বাংলাদেশেও আক্রমণ করার ইচ্ছা আছে, তাদের আকাঙ্ক্ষা আছে। যে কোনো সময় তারা অনৈতিকভাবে, অনিয়মভাবে বাংলাদেশের জনগণের ওপর আক্রমণ করতে পারে। আপনি যদি একটা বিষয় খেয়াল করেন যে দেখবেন যে বিভিন্ন প্রদেশ থেকে ভারতের বাংলাদেশে
লোক পাঠানো হচ্ছে, যারা বাংলায় কথা বলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ জোরপূর্বক অনুপ্রবেশ করানো হচ্ছে। এই বিষয়টা সবার নজরে এসেছে। তার বেশ কিছুদিন আগে অসংখ্য বাংলাদেশিদেরকে ভারত পুলিশ বা ভারত সরকার গ্রেপ্তার করেছে, এটাও আমরা দেখেছি। তাহলে এই যে কিছু বিষয় আমাদের চোখের সামনে আসছে, এই বিষয়গুলো এক ধরনের দুর্ভিক্ষের মতো, এক ধরনের অন্ধকার সময়ের মতো। এই বিষয়গুলো যদি আমরা মোকাবেলা করতে না পারি, আমাদের সার্বভৌমত্ব একেবারে হুমকির মুখে পড়ে যাবে। তার চেয়ে বড় কথা, বেগম জিয়া বাংলাদেশে ফিরেছে, যিনি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ডিসেন্ট মহিলা, অর্থাৎ ভদ্র মহিলা। এই মহিলা এতটাই ভদ্র, বাংলাদেশের মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে সম্মানিত একজন ব্যক্তি। তাকে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, সবাই এদেশের আপামর জনতা সবাই শ্রদ্ধা করে। আমার দেখার মধ্যে ম্যাক্সিমামই শ্রদ্ধা করে, দু একজন বাকি থাকলেও থাকতে পারে। এই মহিলাটা বাংলাদেশে ফেরত এসেছে, বাংলাদেশেরই মানুষ, বাংলাদেশেই ফেরত এসেছেন। সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং তুমুল ভারত বিরোধী, এবং ভারতের সাথে তার খুব একটা ভালো সম্পর্ক ছিল না। শুধু যে তিনি তা কিন্তু না, আমরা মনে করি যে পুরো জিয়া পরিবারটাই ভারত বিরোধী। অনেকেই বা অনেক জায়গা থেকে বলার চেষ্টা করছে যে বিএনপি ভারতের সাথে আতাত করছে। হ্যাঁ, বিএনপি ভারতের সাথে আতাত করেছে, তবে সবাই নয়। জিয়া পরিবার কখনো আতাত করেনি, এখনও করবে না, হয়তো ভবিষ্যতেও করার কোনো চিন্তা ভাবনা তাদের নেই, এটা কিন্তু স্পষ্ট। হয়তো বিএনপির অনেক নেতাদের সাথে ভারতের আতাত হতে পারে, গোপন বৈঠক হতে পারে, সেটা জিয়া পরিবার কেন্দ্রেও তারা আলোচনা করতে পারে, কিন্তু জিয়া পরিবার কখনো ভারতের সাথে আতাত করবে না, অতীতেও করেনি, আমরা বারবার দেখেছি, ভবিষ্যতেও করবে না। এখন বেগম জিয়া বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী হয়েছে। আমরা শুনতে পাচ্ছি যে তিনি রাজনীতিতে ফিরবেন। তিনি রাজনীতিতে ফিরলে ভারত এক ধরনের হুমকির মুখে পড়ে যাবে, মানে চিন্তার মধ্যে পড়ে যাবে যে বাংলাদেশে বেগম জিয়ার মতো লোক যখন ক্ষমতায় থাকবে, তখন ভারতের চিন্তাটা অনেকটাই বেড়ে যাবে। যদিও বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে ভারতের সাথে বিএনপির একটা নেগোসিয়েশন হয়েছে, বিএনপির সাথে ভারতের একটা বন্ধুত্ব বা বরফ বলতে শুরু করেছে, সেটা জিয়া পরিবারের সাথে নয়। বারবার বলছি, হতে পারে মির্জা ফখরুল, হতে পারে মির্জা আব্বাস, হতে পারে আমির খসরু, হতে পারে সালাউদ্দিন আহমেদ, অনেকের সাথে হতে পারে, কিন্তু জিয়া পরিবারের সাথে নয়। তবে এই মুহূর্তে বেগম জিয়ার চাইতে জনপ্রিয় ব্যক্তি কেউ নেই। যদি নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় গেলে হয়তো বেগম জিয়া গুরুত্বপূর্ণ পদ পাবে। আর সেটাই হচ্ছে ভারতের জন্য সবচেয়ে বড় বাধা, বড় কারণ যে এই বেগম জিয়ার আমলে 10 ট্রাক মামলার একটা কেস ছিল, আপনারা সকলে জানেন। ওই বিষয়ে আমরা কথা বলতে চাই না। আর সেই ভদ্র মহিলা বাংলাদেশের রাজনীতিতে এন্ট্রি নিয়েছে এবং ভারতের চোখে ঘুম নেই, এটা একটা বিষয়। আর অনেকগুলো বিষয় রয়েছে, অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের বনিবনাত হচ্ছে না, মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমাদের দেশের কিছু মানুষ ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে তারা নাক গলাতে শুরু করেছে। আমি জানি না তাদের নাক গলানোর প্রয়োজনটা কি, তারা স্বেচ্ছাই সেখানে নাক গলানোর চেষ্টা করছে, বিবৃতি দেওয়ার চেষ্টা করছেন। এখন ভারত এই সুতোগুলো খোঁজার চেষ্টা করছে, বিভিন্ন ছলচাতুরি করে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায়। আর যদি হস্তক্ষেপ করতে না পারে, তাহলে পাকিস্তানের মতো তারা জোরপূর্বক আক্রমণ করবেন। বাংলাদেশের জনগণ এখন চিন্তা করতেছে নিউজ কোনটা দেখি, ভারত পাকিস্তানের নাকি আমাদের এনসিপি বনাম আওয়ামী লীগ বনাম যমুনা বনাম বঙ্গভবন বনাম 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 বনাম। দর্শক, যখন ভারত পাকিস্তান যুদ্ধের দামামা বাজছে, তখন গতকালকে গভীর রাত থেকে সারা বাংলাদেশকে আবারও সজাগ করার চেষ্টা করছে এনসিপির নেতাকর্মীরা। সাথে তাদের জয়েন করেছেন তাদের প্রিয় সহযোদ্ধা ইসলামী ছাত্র শিবির। যেমনটা এই জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র শিবিরের সাথে তাদের বেশ একটা সখ্যতা ছিল, দীর্ঘদিন পর আবারও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গভীর রাতে নেমে এসেছে সারা ঢাকা শহরের ছাত্র শিবিরের কর্মীরা, পাশাপাশি এনসিপির কর্মীরা, উচ্ছল জনতা কিছু আছে। অপরদিকে নারায়ণগঞ্জের মাটি আইভি আপার ঘাটি, এরকম স্লোগানে আমরা দেখছি যে মধ্যরাতে আইভি রহমানকে গ্রেপ্তার করতে যাওয়া পুলিশ সদস্যরা নিজেরাই অবরুদ্ধ হয়ে আটকে গেছেন আইভি রহমানের বাড়িতে। আইভি রহমান বলছেন, দিনের আলো ছাড়া এই গভীর রাতে আমি তোমাদের সাথে যাব না। মাইকিং করে করে স্থানীয় এলাকাবাসী আইভি রহমানের বাড়ির সামনে বিশাল জনস্রোত তৈরি করেছেন। একজন আইবিকে সেভ করতে যে দৃশ্য দেখা গেছে, এখানে একটা প্রশ্ন রয়েছে, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ এখনো কতটা শক্তিশালী? আর এই যে আওয়ামী লীগের শক্তি, সেটাকেই চিরতরে নিঃশেষ করে দিতে চায় এনসিপি এবং ছাত্র শিবির বা আরো যারা আছেন। আমরা দেখছি যে একই দাবিতে তারা আছেন। দর্শক, এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি, আমি জানি না যে এনসিপির মানে যারা নেতারা আছেন তারা এই মুহূর্তে অবস্থান করছেন কিনা, নাকি চলে গেছেন। তবে আমরা দেখলাম যে তাদেরকে শান্ত করার জন্য আমাদের উপদেষ্টা ইয়াং ব্লুটুথ বয় আসিফ মাহমুদ তিনি বলছেন যে নিষিদ্ধ হচ্ছে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ, কিন্তু নাহিদ ইসলাম বলছে নো 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 আসিফ, আমরা নিষিদ্ধ চাই আওয়ামী লীগ। আর এই কথায় আসিফ নজরুল ইসলাম সাহেবেরও টনক নড়েছে। তিনি বলছেন ভাবা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে। যখনই এরকম প্রেসার এবং চাপ আসে, উপদেষ্টারা থরথর করে কাঁপেন যে কখন তাদের প্রতিনিধিরা তাদের উপরে চড়াও হন। কারণ খুদ তাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার বাড়ির যে ব্যারিকেড আছে, পুলিশের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে সেখানে অনশন পালন করছেন আমাদের এনসিপির নেতাকর্মীরা।
এখন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ তারা নিষিদ্ধ হয়তোবা খুব শীঘ্রই হয়ে যাবে। ক্রীড়া উপদেষ্টা বলছেন যে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী এই দুই সংগঠন। সপ্তাহখানেক আগে থেকে প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে। একদিকে উপদেষ্টা আসিফ যখন এই কথা বলছেন, অন্যদিকে আমরা দেখছি আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন যে উত্তাল জনতার স্রোত। পঞ্চগড় থেকে সার্জিস সম্ভবত হেলিকপ্টারে চলে অথবা গাড়িতে চলে রওনা হয়ে গেছেন। শেষ রাতে তিনি এই আন্দোলনে যুক্ত হতে পারেন। আর মেয়র আইভির বাড়ির ঘটনা কতগুলো একসাথে বলতেছি, তাই না? আপনার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা হায়াত আইভিকে আটকের খবরে তার বাড়ি ঘিরে এলাকাবাসী বিক্ষোভ করছেন। আর আমরা যদি দেখি দিবাগত রাত 12টার দিকে শহরের দেওভোগ এলাকায় আইবির বাসভবনের সামনে অবস্থান নিয়ে এলাকাবাসী বিক্ষোভ করছেন। শেষ খবর আমি যখন নিউজটি করছি তখন পর্যন্ত এলাকাবাসীর বক্তব্য যে আপনার আইভি আপার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, আইভি আপা আটক কেন জানতে চাই প্রশাসন, এরকম নানান স্লোগানে উত্তাল আপনার এই দেওভোগ এরিয়া। নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভির বাসভবনে চুনকা কুটিরে প্রবেশ করে। এ সময় খবর পেয়ে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। শুধু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সেখানে দেখা ছিল না, বলা হচ্ছে স্থানীয় জনগণ। এর ফলে পুলিশ সদস্যরা বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। আমরা যখন নিউজ করছি তখন আইবির বাড়ির প্রবেশ পথের দুই রাস্তায় বাস, ঠেলাগাড়ি, ভ্যান গাড়ি ফেলে এলাকার মানুষজন অবরুদ্ধ করে রেখেছে। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে। মানে এখনো তিনি কতটুকু শক্তিশালী, আর এই শক্তি দলগত শক্তি না, দীর্ঘদিন ক্ষমতায় থেকে আইভি আপা যে ভালো কাজগুলো করেছেন সেটারই কিন্তু ফলাফল হচ্ছে এই জনগণের, অন্তত এই সরকারের মধ্যে যখন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নিষিদ্ধের আওয়াজ উঠেছে তখন আইভির পক্ষে স্থানীয় জনগণ যেভাবে মার্চন করছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে আইভির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় 4টি ও ফতুল্লা থানায় 1টি মামলা আছে। তাকে সিদ্ধিরগঞ্জ থানার মামলায় গ্রেফতার করে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল রাতে আমাদের একটি অভিযান ছিল, আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবি রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফতুল্লা থানায় একটি আদার্স সেকশন মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। এর আগে বৃহস্পতিবার রাত 11টার দিকে পুলিশের একটি দল শহরের দেওভোগ এলাকার আইভির বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করে। এই সময় আইভির গ্রেফতারের খবরে স্থানীয় বাসিন্দা ও তার নেতাকর্মীরা রাস্তায় নেমে এলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আইভির বাড়ির দিকে যাওয়ার 4টি রাস্তায় বাস, ঠেলাগাড়ি, ভ্যান গাড়ি ফেলে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও আইভির সমর্থকরা। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইভির বাড়ির দিকে যাওয়ার আহ্বান জানান তারা। বাড়ি থেকে বের হওয়ার আগে আইভি বলেন, আমি কোনো অন্যায় করিনি, চাঁদাবাজি করিনি, হত্যা করিনি। যখন নারায়ণগঞ্জের একটা মানুষও কথা বলতো না, প্রতিবাদ করতো না, তখন ত্বকী হত্যার প্রতিবাদ সহ সব প্রতিবাদ আমি করেছি। আমি আপনাদের সেবা দিয়েছি। আমি কি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোন বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার স্বার্থে আমাকে অ্যারেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই। বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতি, সততার কিসের মূল্যায়ন? আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই, জনগণই দিবে ইনশাআল্লাহ। জয় বাংলা। দর্শক, বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।